জুলাই গণহত্যা, গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত নন এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রস্তাবে এরকম চিন্তাভাবনাই করছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি তাসনিম মহসিন। তার কাছ থেকে বিস্তারিত জানবো। তাসনিম মহসিন, সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনাকে ধন্যবাদ সাদত। আপনার কাছে একটু জানতে চাই যে আওয়ামী লীগ পুনর্বাসন কিভাবে হবে? আচ্ছা, গত 15 বছরে আপনার যেই রকম হচ্ছে গিয়ে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বিশেষ করে জুলাই এবং আগস্টে যেভাবে নির্বিচারে আসলে মানুষদেরকে মারা হয়েছে, ছাত্র এবং জনতাকে। সো আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়টি আসলে এইটা আসলে সবারই প্রশ্ন, এটা আসলে কিভাবে হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে জাতির আকাঙ্ক্ষা, যে তারা আসলে এই জাতির কাছে ক্ষমা চায় তার পাবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আপনি দেখেন, এখন পর্যন্ত কোনো দল তাদের অপকর্মের জন্য বাংলাদেশের মানুষের কাছে আসলে কখনোই ক্ষমা চায়নি। সো ফলে আওয়ামী লীগ আসলে নিজের পুনর্বাসন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে করবে, এটি একটি প্রশ্ন আসলে থেকেই যায়। তবে বিশ্লেষকরা বা যারাই এটা নিয়ে কথা বলছেন তারা বলছেন যে শেখ হাসিনাকে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন, তাকে নিয়ে আসলে আওয়ামী লীগের পুনর্বাসনটা কষ্ট হবে। এক্ষেত্রে নতুন নেতৃত্ব এবং যারা আসলে মাঠের রাজনীতি করেন, তৃণমূলের রাজনীতির সাথে জড়িত এবং যারা আসলে অপকর্মের সাথে জড়িত ছিলেন না, এরকম হাজারো নেতাকর্মী আছে। যদি আপনি দেখেন আওয়ামী লীগের সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে যে সুবিধাভোগী বা হচ্ছে গিয়ে গত রিজিমের যারা আসলে আপনার শেখ হাসিনাকে মদত দিয়েছেন বা তাকে আসলে এরকম মানে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন, এই সংখ্যাটি কিন্তু খুবই কম। বাকি যারা ছিলেন, যেসব ত্যাগী নেতারা আছেন, তাদেরকে নিয়ে আওয়ামী লীগের একটি পুনর্বাসন হওয়ার একটি চেষ্টা আওয়ামী লীগ চাইলে করতে পারে। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি বলছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে যে অন্তর্বর্তী সরকারের কাছে আপনি জানেন ইতিমধ্যে আমাদের যে আজকে প্রতিবেদন প্রকাশ হয়েছে, বিভিন্ন উন্নয়ন সহযোগীরা কিন্তু বলছে যে কোনো রাজনৈতিক দলকে আসলে নিষিদ্ধ না করতে, এবং এটা নিয়ে একটা আন্তর্জাতিক চাপও আছে। সো ফলে রাজনীতিতে আপনার কাউকে নিষিদ্ধ না করে বরঞ্চ তাকে হচ্ছে গিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলার করার বিষয়টি মূলত আন্তর্জাতিক পক্ষ থেকে বারবার করে উঠে আসছে। সো ফলে সরকার সেই দিক থেকেও, অন্তর্বর্তী সরকার মূলত সেই দিক থেকেও চিন্তা করছে যে হ্যাঁ, আমাদের আসলে এমন কিছু করতে হবে বা এইভাবে কাজটি করতে হবে যেটাতে আসলে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট যেটাকে বলি, যে নর্ম যেটি আসে সেটিও যাতে ঠিক থাকে, প্লাস সরকারের স্বার্থও যাতে আসলে উদ্ধার হয়। তো ফলে সরকারও আসলে এখন বিবেচনার মধ্যে আছে, যে কারণ একটু কিছুদিন আগে কথা আসছিল যে সম্প্রতি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করা হয়েছে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি এই বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং আপনার ছাত্রদের মাঝখান থেকে, এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝখান থেকে আসছিল। সেই জায়গা থেকেও কিন্তু তারা সরে আসছে ধীরে ধীরে। সো ফলে আওয়ামী লীগকে আসলে কিভাবে হচ্ছে গিয়ে আপনার পুনর্বাসন করানো যায়, সেটির বিষয় হচ্ছে গিয়ে এই সরকারও চিন্তা করছে। বিশেষ করে যারা হচ্ছে গিয়ে আপনার অপকর্মের সাথে জড়িত না, গণহত্যার সাথে জড়িত না, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত হওয়ার কোনো অভিযোগ নাই, সেই সব নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগকে মূলত হচ্ছে গিয়ে পুনরুজ্জীবন দেওয়া বলেন বা হচ্ছে গিয়ে আবার পুনর্বাসন করা, সেই দিকে আসলে মূলত সরকারের একটি চিন্তা ভাবনা আছে। এখন এটি এখনও হচ্ছে গিয়ে পরিকল্পনা জায়গাতেই আছে। ইভেন হচ্ছে গিয়ে যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্র রাজনীতি যারা করছেন, আসলে এক সময় আপনি জানেন যে আপনার মাহফুজ আলম, যিনি হচ্ছেন গিয়ে উপদেষ্টা এখন, প্লাস তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সংগঠক, তিনি কিন্তু হচ্ছে গিয়ে শুরুর দিকে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়। সেখান থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু সেখান থেকে সরে আসছেন, সরে এসে বলছেন যে ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে গণহত্যা বা যারা অপরাধের সাথে জড়িত না, তারা যদি ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে হচ্ছে গিয়ে রাজনীতি নতুনভাবে শুরু করতে চায়, তারা কিন্তু আসলে শুরু করতে পারবে। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, জামায়াত কিন্তু বলছে যে এই গণহত্যার বিচারের আগে
এই ধরনের কোনো কর্মসূচি বা এই ধরনের কিছু যেন না করা হয়, এবং বিএনপি কিন্তু অন্য পথে হাঁটছেন। তারা কিন্তু সরকারের এই ধরনের সিদ্ধান্তকে কিন্তু তারা সন্দেহ করছেন। এই বিষয়ে আপনি কি বলবেন যে রাজনৈতিক দলগুলো, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও রাজনৈতিক দল গঠন করছেন, সবকিছু মিলে মানে যত রাজনৈতিক দলগুলো আছে এই বিষয়ে কিন্তু এক একজনের এক একটা মত আসছে, সেটি ঐক্যবদ্ধ কিভাবে করবে? আচ্ছা, এই টোটাল বিষয়টি আসলে চলে আসে হচ্ছে কি রাজনৈতিক সমীকরণের মধ্যে। কে আসলে কোন দিকে যোগ এবং বিয়োগ করছে, কে কোন পদক্ষেপ নিয়ে কে আসলে সুবিধা নিবে রাজনৈতিক মাঠে, সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু কথাগুলো আসছে। আপনি যদি দেখেন যে বিরোধী দল মানে এই মুহূর্তে যেহেতু হচ্ছে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনই হচ্ছে গিয়ে সরকারের মধ্যে আছে এবং তারা একটি দল গঠনের চেষ্টা করছে, তো ফলে তাদের বিরোধী যারা আছে বিশেষ করে জামায়াতে ইসলামী বা বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো, তাদের চিন্তা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিয়ে তারা আসলে যাতে হিরো না হয়ে যায়, তারা আসলে রাজনৈতিক মাঠে যাতে একটি নতুন অ্যাডভান্টেজ না পায়, কোনো সুবিধা আসলে যাতে না নিতে পারে, সেই কারণ থেকেই হচ্ছে গিয়ে বলছে যে কারণ বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনি জানেন বিচার এটির যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেটা সাক্ষী প্রমাণ এনে সেটি বিচার করতেও প্রচুর সময়ের প্রয়োজন। সো সেই সময়ে তার আগে যদি আওয়ামী লীগকে হচ্ছে গিয়ে আপনার রাজনৈতিক মাঠে আপনার নিয়ে আসা হয়, তাদেরকে ক্ষমা চাইয়ে পুনর্বাসন করানো হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হচ্ছে গিয়ে একটি অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে। তো এই অ্যাডভান্টেজটা আসলে তারা যাতে না পায়, এটা আসলে জামাতও চায় না, বিএনপিও আসলে চায় না। সো আর আপনি দেখছেন যে নির্বাচন নিয়ে একটি কথা হচ্ছে এই বছরের শেষে আসলে নির্বাচন হবে এবং এই বছরের শেষের মধ্যে কোনোভাবেই বিচার কাজ সম্পন্ন করার সুযোগ হবে না। ফলে এই অ্যাডভান্টেজটা ছাড়াই যাতে হচ্ছে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন যে রাজনৈতিক দল হবে তারা যাতে হচ্ছে গিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, সুবিধাটা তারা আসলে যাতে না পায়, সেই কারণ থেকে হচ্ছে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের এই রকম মতবাদ যে বিচারের আগে যাতে তাদেরকে হচ্ছে গিয়ে এই পুনর্বাসন বা এই পদক্ষেপগুলো যাতে না নেওয়া হয়। গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল, বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা, তারা ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ কি এই 6 মাসে আমরা দেখতে পেয়েছি কিনা, সেটি কিভাবে হবে আসলে? ক্ষমা চাওয়ার আমি যেটা বলছিলাম শুরুতে যে বাংলাদেশের ইতিহাসে ৭১-এ আপনার মানবতা বিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলাম কিন্তু এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি, বরঞ্চ তারা কোয়েশ্চেন তুলছে যে তারা আসলে কি অপরাধ করেছে, তারা আসলে নিজেরাও জানে না। সো মানে দিস ইজ হিলোরিয়াস। বাট কথা হচ্ছে গিয়ে যে ঠিক একইভাবে আওয়ামী লীগও কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারেনি বা বুঝতে চাচ্ছে না, বা তারা বুঝেও না বুঝার ভান করছে যে তারা আসলে কি অপরাধটি বাংলাদেশের মানুষের সাথে করেছে। সো সেইখান থেকে তারাও ওই একটা সময়ে গিয়ে দেখা যাবে এই জামায়াতের মতোই বলবে যে তারা আসলে কি অপরাধ করেছে, যেটি প্রায় আপনি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখতে পাই শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের বক্তব্য এবং বিবৃতি দিয়েছে এবং সেখানে তিনি বারবার করে বলছেন যে তার অপরাধটা কি তিনি আসলে বুঝতে পারছেন না। এখন এইটাকে আপনি আসলে কিভাবে বুঝাবেন? আপনি মানে যেখানে জাতিসংঘের প্রতিবেদন আছে, যেখানে হাজারো মানুষ যেটা সাক্ষী, সেখানে যদি আপনার অপরাধ আপনি আসলে না দেখতে পারেন, সো ফলে তাদের ক্ষমা চাওয়ার মানে বর্তমান যেই নেতা নেত্রীরা আছেন যারা দেশের বাইরে পালিয়ে আছেন বা দেশে কেউ কেউ পালিয়ে আছেন, তাদের পক্ষে তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার কোনো ধরনের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আর হ্যাঁ, নতুন নেতৃত্ব যদি আসে, নতুনভাবে যদি এটা সংগঠিত হয়, তখন আসলে সেটি দেখার বিষয়। জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে সেটির ইম্প্যাক্ট কি আওয়ামী লীগে পড়েছে কিনা, কি মনে করেন? যেটি হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগ একটি বর্ষিয়ান রাজনৈতিক দল, তাদের পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে শেখ হাসিনারই আপনি যদি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্র ক্ষমতা তার বন্ধুরা মূলত আছেন। সো ফলে আওয়ামী লীগের একটা সুযোগ ছিল যদি জাতিসংঘের প্রতিবেদনের আগে যে এরকম যেই ন্যারেটিভটা তারা দাঁড় করাচ্ছিল যে এরকম ডক্টর ইউনূস একটি ষড়যন্ত্র করে, বা আমরা প্রায়ই শুনি আওয়ামী লীগের পেজ থেকে বা ইয়া থেকে মাস্টার মাইন্ড এই কথাগুলো মূলত হচ্ছে গিয়ে তুলে ধরা হয়। সো ফলে তার একটি চেষ্টা ছিল যে একটি ন্যারেটিভ দাঁড় করানো, ডক্টর ইউনূস ষড়যন্ত্র করে তাকে হচ্ছে গিয়ে আমেরিকার সাথে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতার থেকে সরিয়েছে। কিন্তু জাতিসংঘর প্রতিবেদনটি যখন এসেছে, এটি একটি স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিবেদন।
এই প্রতিবেদনটা যদি বাংলাদেশ সরকার থেকে করা হতো তাহলে সেটা নিয়ে একটি কোয়েশ্চেন তোলার একটা সুযোগ ছিল। যেহেতু বাংলাদেশ সরকার করেনি, এটি একটি স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিবেদন। এই প্রতিবেদনে একদম স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতানেত্রীরা কীভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সো ফলে যে ন্যারেটিভটা আওয়ামী লীগ দ্বারা করানোর চেষ্টা করছিল, তাদেরকে হচ্ছে গিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি আসলে বিশ্বমঞ্চে ধোপে আসলে টিকবে না। এবং যেই অ্যাডভান্টেজটা নেওয়ার তাদের একটা চেষ্টা ছিল, বিশেষ করে আপনার এই 5 আগস্টের পরে যে এই ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটি যখনই তারা কোথাও বলতে যাবে তখনই প্রতিবেদনটি সামনে আসবে এবং বলবে যে ভাই তোমরা তো মানে মানবতা বিরোধী অপরাধ করেছো, যেভাবে নির্বিচারে মানুষকে মেরেছো। সো ফলে হচ্ছে গিয়ে যে বিশ্বমঞ্চে আওয়ামী লীগ আসলে এক তো কলুষিত হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তারা যেই সুযোগটি নিতে পারতো, যে ন্যারেটিভ দাঁড় করিয়ে, সে জায়গায় তারা আসলে সেই সুযোগ নিতে পারবে না। সামনের যে নির্বাচনটি হবে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ আপনি দেখেন কিনা? সেটির সুযোগ ওই যে আবারও আসছে যে আসলে সরকার আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, এটি অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই নিতে হবে। কারণ যেহেতু আমরা হচ্ছে গিয়ে ওই প্লুরালিস্টিক ডেমোক্রেসির কথা যেহেতু আমরা বলছি, তো সেই জায়গাতে হচ্ছে গিয়ে যে আপনার উন্নয়ন অংশীদাররা বলছে যে তোমরা এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করো যেখানে হচ্ছে গিয়ে সবাই যাতে ভোটে অংশ নেওয়ার সুযোগ পায় এবং ভোট দেওয়ার সুযোগ পায় সবাই। যে চরম অপরাধী, মানে ডেফিনেটলি আমাদের নির্বাচন কমিশনের আইনে কিছু বিষয় আছে, কে নির্বাচনে অংশ নিতে পারবে, কে নির্বাচনে অংশ নিতে পারবে না। সো সেইগুলো ক্রাইটেরিয়া মিট করার পরে তারপরে যদি কেউ নির্বাচনে অংশ নেয় এবং দেশের মানুষ যদি তাকে প্রত্যাখ্যান করে, দেশের মানুষকে সেই সুযোগ দাও তাদেরকে প্রত্যাখ্যান করা। আপনি দেখেন একসময় এই উপমহাদেশে মুসলিম লীগ একটি বড় রাজনৈতিক দল ছিল। 71-এর পরে সেই মুসলিম লীগ কিন্তু বাংলাদেশে রাজনীতি করেছে, কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু রাজনীতির মাঠ থেকে হারিয়ে গেছে, এখন তাদের আসলে আমরা দেখতে পাই না। সো উন্নয়ন অংশীদাররা, বিশেষ করে জাতিসংঘ, হিউম্যান রাইট ওয়াচ থেকে শুরু করে অন্যান্য যারা বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার্সরা আছে, তারা বলছে যে তোমরা ওরকম একটি ব্যবস্থা করো, ওরকম একটি সুযোগ করে দাও, তারা যাতে হচ্ছে গিয়ে রাজনীতির মাঠে মানুষের দ্বারা প্রত্যাখ্যিত হয় এবং তারা যদি মানুষের মন জয় করে আসতে পারে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারে, তাহলে অবশ্যই তারা করবে। লেট দ্য পিপল ডিসাইড, তাদের মূল কথাটি হচ্ছে এটা। সো ফলে আওয়ামী লীগ আসলে সামনের নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এটা সম্পূর্ণ এখন নির্ভর করছে যে সরকার আওয়ামী লীগকে আসলে বিচারের আগে পুনর্বাসন করে নাকি বিচারের পরে পুনর্বাসন করে। তাসনিম মহসিন, সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।